নিজের বাচ্চা সামলাতে পারে না, যত সব। পরি রাগ নয়, বরং মনে মনেই হাসছে আর বিড়বিড় করে বলছে, কি মানুষ পেলাম জীবনে, একে নিয়ে সারাটা জীবন কাটাতে হবে। যদি একদিন মধুর বুলি দিয়ে ডাক দিত পড়ি। মোহন যদি পরীকে কাছে নিয়ে বুক ভরা ভালোবাসায় ভরিয়ে দিত, তবে এটা কি আদৌ সম্ভব, নাকি এই সুন্দর স্বপ্নটা মাটি চাপাই থাকবে? কিছুক্ষণের মধ্যেই তাদের বাড়ির সামনে পৌঁছে গেছে ওরা। বাড়ির উঠান ভর্তি লোক তাদেরকে দেখে দৌড়ে এসেছে শহরের সাহেব দেখতে। গ্রামের মানুষরা পরী আর তার স্বামীকে দেখে তাক লেগে আছে। বাহ, বেশ দেখতে তো পরী। পরীর সাথেও মানিয়েছে, সেদিন অন্ধকারে ভালো করে দেখাই হয়নি। বাবা, কি দামি পোশাক! পরীকেও রানীর চাইতে কম লাগছিল না। গায়ে দামি শাড়ি, এই শাড়ির দাম এতটাই যতটা গ্রামের কারো বছরের কামাইও হয় না। কোলে কুহুকে নিয়ে দাঁড়িয়ে আছে, কমল পরীকে ঘেঁষে দাঁড়িয়ে আছে। যারা পরীকে অপায়া নষ্টা মেয়ে বলে বাড়ি ছাড়তে বাধ্য করেছিল, ঠিক তারাই আজ পরী পরী করে মাথায় নাড় তুলে নাচছে। মানুষও বটে তারা, অতীতে কারো কোনো কথা না শুনেই তাদের মত দিতে থাকে, আর গিরগিটের মতো রংটাও পাল্টানো তাদের সময় লাগে না। ঠিক পরীর ব্যাপারটার মতোই সবাই নানান কথা বলেই যাচ্ছে। না, দেখ পরী কি সুন্দর দুটো বাচ্চা, ঠিক বাবার মতোই। বাহ, পরীকে রাজনানী মনে হচ্ছে। ভেতর থেকে কান্নার শব্দে পরী ছুটে গেছে, কারণ জাহানারা কাঁদছে। তার মেয়েকে কত বছর পরেই না দেখবে। আব্দুর রউফ পরীর দিকে একবার চেয়ে মাথাটা নত করে বাহিরে চলে গেল জামাইকে ভিতরে আনতে। আরে জামাই বাবা, দাঁড়িয়ে রয়েছো কেন? এসো এসো। মুন্না এবং আব্দুর রউফ সসম্মানে মোহনকে বাড়ির ভিতরে নিয়ে গেছে। পরীটাও না বাচ্চাদের রেখেই দৌড়। মোহন লাগেজটা টানতে টানতে ভিতরে ঢুকছে। মুন্না ও তার বাবা দুজনকে কোলে তুলে ভিতরে নিয়ে আসছে। মায়ের সাথে অনেক কান্না করেছে পরী, মুখ লাল হয়ে আছে ওর। মোহন পরীর মুখ দেখে বড্ড কষ্ট পেল আর মনে মনে বলছে, সত্যি কতদিন পরীকে খাঁচায় বন্দি করে রেখেছিলাম। জাহানারা বেগম পরীর কাছ থেকে সরে এসে মোহনের পা জড়ায় ধরে পড়ল। বাবা, তুমি আমার মেয়েটাকে বাঁচিয়েছো। তুমি মানুষ নও বাবা, তুমি মানুষ নও। মোহন বেচারা কোনো মতে ওনার হাত পা থেকে ছাড়িয়েছে। পরী বাড়ির ভিতরে এক নতুন সদস্যের সাথে পরিচয় হয়ে নিল। মুন্নার বউ, মানে ওর ভাবি। মুন্নার বউকে সে চিনে, তার বান্ধবী ঋতু। ভাইয়া তোকে বিয়ে করেছে, তলে তলে এত দূর। ঋতু আর কথা না বাড়িয়ে বলল, বাদ দে, চল ঘরে চল। আহ, কত ভালো ভালো খাবার, প্রাণ জড়িয়ে গেল। গ্রামের সব তরতাজা সবজি, মলাই মাছ, কচু, কত রকমের ভাজি। মোহন জীবনেও তা চোখে দেখেনি। দেখবা এবার কি করে, শহরের লাট সাহেবরা তো এগুলো খায় না। মোহন চুপচাপ রুমে এসে শুয়ে পড়ল। কাউকে চেনে না, জানে না, বলবে এবার কি। জাহানারা মেয়ের মাথায় তেল দিতে দিতে বললেন, মা, জামাই কেমন? ভালো মা, খুব ভালো। ওনার মতো মনে হয় জীবনে কাউকে পেতাম না, আল্লাহ মিলিয়ে দিয়েছেন। তবে ওনার সব ভালোবাসায় লুকিয়ে রাখে, একটু ভিন্ন হয় ভালোবাসা দেখানো। বিকালে আব্দুর রউফের সাথে মুন্না আর মোহন বাজারে বেরিয়েছে। তবে মোহন বাড়ি যাওয়ার জন্য তৈরি হয়েছিল, আর জাহানারা বেগম বহু কষ্টে একটা দিন না যাওয়ার জন্য অনুরোধ করেছেন। মোহন বেচারাও এদের মায়া ভরা মুখ দেখে না করতে পারেনি। নিজের অজান্তেই বলে দিল, থাকবো তো, কোথায় যাব? আর আমার সব তো এখানেই। কতটা খুশি যে হয়েছে পরীর মা বাবা আর মুন্না। তবে মোহনের চোখ শুধু পরীকেই খুঁজছে আর বলছে, সেই কখন এলাম, তারপর তো দেখা নেই, হাওয়া হয়ে গেল না তো। তবে মোহন মনে মনে ভাবছে, কবে থেকে অন্যের কষ্ট চোখে পড়তে লাগলো আমার? আমি কি সত্যি আমি, নাকি পরই সব পাল্টে দিয়েছে? ও না এলে আমি এখন কি করতাম? এই জানোয়ার থেকে মানুষের রূপে কেন টেনে আনছে আমায়? আর তারপরেই তার শ্বশুরের সাথে বাজারে যাওয়ার জন্য বেরিয়ে পড়ল। পরী তার ভাবি মানে ঋতুর সাথে বসে তাদের বিয়ের কাহিনী বলছে। উফ, ভাইয়ার কত রোমান্টিক লাভ স্টোরি শুনতে পাবো। তবে মুন্না আর ঋতুর বিয়ের ঘটনা শোনার পরে পরী সেন্সলেস হয়ে পড়ে গেছে। আমার জন্য ঋতুর জীবনটাও নষ্ট হয়ে গেল। না না, এটা আমি কি করলাম? মোহন তার শ্বশুর আর মুন্নার সাথে বাজারে গিয়ে বেশ আনন্দিত। কত বছর পর বাজারে এলো, তাও গ্রামের বাজার। সব তরতাজা সবজি, ফল, নানান ধরনের গ্রাম্য মিষ্টি। তিনজনে একটা মিষ্টির দোকানে বসে বেশ মজা করেই মিষ্টি খেয়েছে। মুন্না মোহনের মাঝে বহু তফাৎ দেখতে পাচ্ছে। এটা সেই মোহন নয়, বড্ড আলাদা। এ এক নতুন মোহনের জন্ম হয়েছে। মোহনকে এই রূপে দেখে মোহনের প্রতি যত ঘৃণা ছিল সব মুছে গেছে। মোহন বাজারের সবচাইতে বড় রুইটা কিনেছে। বাজারের সবাই বলছে, আব্দুর রউফের জামাই বাজার সুদ্ধা মাছ কিনে নিছে, আমরা কি নিমু? সত্যি মোহন অনেক বাজার করেছে। তবে মুন্না ও তার বাবা বাধা তো দিয়েছিল,
মোহন শুধু বলেছে, আমায় বাধা দিবেন না বাবা, আমায় করতে দিন। মোহন নিজের অজান্তেই আব্দুর রউফকে বাবা ডেকে দিল। আব্দুর রউফ তারপর আর বাধা দিতে পারেনি। ছেলেকে কি বাধা দেয়া যায়? এদিকে বাড়িতে পরি ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। এটা কি হয়ে গেল ঋতুর? জাহানারা পরির মাথায় হাত বুলাতে বুলাতে বলল, মারে, কাঁদিস না। তুই যখন চলে যাস তার কিছুদিন পরে ঋতুকে পথ আটকে দাঁড়ায় শয়তান কাশিম। ঋতুকে তুলে নিয়ে যায় আর ঋতু তার ইজ্জত হারিয়ে বসে। ঋতুকে কাশেম বলেছে, তোর বান্ধবী তো ফুরুত হয়েছে, তাই সেই শোধটা তোর থেকেই তুলবো। খুব প্রাণের বান্ধবী না তোরা? তাই বান্ধবীর জন্য তোর একটু কষ্ট করতেই হবে। কাশেমকে পুলিশ ধরে নিয়ে গেছে, মনে হয় এবার ছাড়া পেয়ে যাবে। আর ঋতু 4 দিন হসপিটালের বিছানায় ছিল। গ্রামের মানুষেরা নানা রকম কথাবার্তা বলছিল, কি হবে মেয়েটার। তখন আমাদের তোর কথায় বারবার মনে হচ্ছিল। ঋতুকে এই সমাজের কটু কথা থেকে বাঁচাতে মুন্না ঋতুকে হাসপাতালে বিয়ে করে নেয়। মুন্না কাশেমের সামনে পেলে খুন করে দেবে। আর রাহুল অপেক্ষায় আছে কবে সে বেরিয়ে আসবে। আজ কাশেমের জন্য এই সব হয়েছে মা, নয়তো জীবনটা অন্যরকম কাটতো সবার। সন্ধ্যা নাগাদ ওরা ফিরে এসেছে। পরি এই অবেলায় শুয়ে আছে কেন? মোহন পরির কাছে এসেও কিছু চেয়েও বলতে পারল না। থাক না শুয়ে। সন্ধ্যায় উঠানে সবাই পাটি বিছিয়ে বসেছে। সবাই বেশ মজা করে আড্ডা দিচ্ছে। কুহুকে কোলে নিয়ে পরি বসেছে, তবে বড্ড চুপচাপ। কারণ সে তার ভাই আর ভাবির দিকে চেয়ে বেশ করে বুঝতে পারছে তারা কোন হালে বসবাস করছে। স্বামী স্ত্রীর মতো কোনো সম্পর্কই নেই তাদের মধ্যে। এটা তাদের কথার ধরন দেখেই বোঝা যাচ্ছে। মোহনও দুই একটা কথা বলছে, তবে পরীর দিকে তাকিয়ে বুঝতে পারছে না সে কি চিন্তায় আছে। কমল তার নানা আর বাবার মাঝখানে বসেছে। কমলের মাথায় হাত দিয়ে আবার চট করে হাতটা সরিয়ে নিয়ে অন্যদিকে চেয়ে রয়েছে মোহন। পরী সকল দিকটাই খেয়াল রাখছে। রাতে খেতে বসে রুই মাছের মাথাটা মোহনকে দিয়েছে জাহানারা। যত বড় প্লেট নয় তার চেয়ে বড় মাছের মাথা। না চাওয়া সত্যি পুরা মাথাটাই খেতে হলো। এটাই নাকি এখানকার নিয়ম, জামাইকে মাছের মাথা খেতে হয়। সবাই সবার ঘরে চলে গেল। পরি তার ভাইয়ের সাথে পুকুর পাড়ে বসে রয়েছে। কিছু বলতে চেয়েও তার ভাইকে সরাসরি বলতে পারছে না, ভাই তো তাই। দুজনেই পুকুর পানির দিকে চেয়ে রয়েছে। রাতে পুকুরের পানির রংটাই অন্যরকম হয়ে গেছে, বেশ ভালো লাগছে। তীরতীরা বাতাস তো বয়েই যাচ্ছে, মন ছুঁয়ে নিচ্ছে একদম। কিছুক্ষণ চুপ থাকার পর পরি তার ভাইয়ের হাতটা ধরে বলল, ভাইয়া, তুমি সত্যি একজন মানুষের মতো কাজ করেছো। ঋতুর নতুন জীবনটা নিজ হাতে তৈরি করেছো। নয়তো যে কি হতো তা আল্লাহ জানে। তবে তোমার আরো কিছু দায়িত্ব বাকি রয়েছে। হ্যাঁ, আমি বলতে চাইছি তুমি সব দায়িত্ব বেশ ভালো করেই পালন করেছো, তবে আরো কিছু আছে যা এখনো বাকি। মুন্না কোনো উত্তর না দিয়ে উঠে গেল। পরি নিজের হাঁটুতে থুতনিটা রেখে আবার পুকুরের ছলছল করা পানির দিকে চেয়ে রয়েছে। ভাইয়ের চুপচাপ চলে যাওয়ার মানে হলো সে বুঝতে পেরেছে পরি কি বলতে চেয়েছে। এত রাতে এখানে কি? আচমকা কারো গলার আওয়াজে পরি কিছুটা ভয় পেয়ে গেল। পিছন ফিরে তাকিয়ে দেখলো মোহন দুই হাত পকেটে গুজে পরির দিকে তাকিয়ে রয়েছে। পরি চুপচাপ উঠে মোহনের কাছে সে কিছু বলতে চেয়েও বলতে পারল না। সে বলতে চেয়েছিল ঋতুর সাথে ঘটে যাওয়া সেই ঘটনা, তাও বলতে চেয়ে বলতে পারলো না। কারণ উনি কি বুঝবে? একটা মেয়ের কষ্ট মেশিনের তো অনুভূতি থাকে না। চলো ঘুমাবে, সকালে তো আবার চলেও যাবে। কুহুকে ঋতু ঘুম পাড়িয়ে দিয়েছে। কমল তার মামা মামির কাছেই আছে। কুহুকে মাঝখানে দিয়ে পরি শুয়ে পড়েছে। মোহন এটা আশা করেনি। মোহনও চুপচাপ ঘুমিয়ে পড়েছে। তবে পরি বেশ অবাক হয়েছে আর বলছে, সব সময় জোর করে কাছে টেনে নেওয়া লোক এত শান্ত কেন? নাকি মদটা নেই বলে আমায় কাছে টানার নেশাটাও নেই? সকাল সকাল নাস্তা না করেই মোহন ছুটে গেছে। ঢাকা ওর অফিসে কোন সমস্যা হয়েছে, আর সমস্যাটা বেশ জটিলই ছিল। তাই যাওয়ার সময় কুহুর মাথায় আর কমলের মাথায় হাত বুলিয়ে পরীকে বলে গেছে, চিন্তা করো না, আমি জলদি আসবো, খুব জলদি। আর বাচ্চাদের দেখে রেখো। আর ঋতু ভাবি আর তোমার ভাইকে নিয়ে চিন্তা করা বন্ধ করো। ওরা বাচ্চা নয়, সময় হলে ঠিকই সব মানিয়ে গুছিয়ে নিবে। পরি অবাক, উনি সব জানলো কি করে? মোহনের চোখের নোনা জল কারো চোখেই পড়েনি। তবে পরীর চোখের পানিটা লুকাতে পারলো না মোহনের সামনে, তাই গড়িয়ে পড়ার উপক্রম হলো। পরি, আমি খুব খারাপ মানুষ, তাই আমার জন্য নিজের চোখের পানি নষ্ট করো না। আমি না থাকলে তোমরা আরো বেশি খুশি থাকবে, আর আমি থাকলে তা হয়তো পারবে না। পরি উদাস উদাস হয়েই আছে। না, কিছুতেই মন নেই। এই ছোট্ট বাড়িতেই সব ছিল। মোহনের স্মৃতি
তার সাথে কাটানো প্রতিটা মুহূর্ত। 4 দিন থাকতে হবে বলে গিয়েছিল, কিন্তু 2 মাস হয়ে গেছে। মোহনের কোনো হদিশই নেই। একবার ড্রাইভার কাকা এসেছিল, পরি মোহনের কথা জিজ্ঞেস করাতেই মাথা নত করে বলেছে, ছোট বৌরানী, মোহন বাবার মা মারা গেছে। কথাটা শুনতে পরি চমকে গেল। কি? কবে হলো? সপ্তাহখানেক হলো, আর অফিসেও বড্ড সমস্যা দেখা দিয়েছে। মোহন বাবার কোম্পানির পার্টনার ওনার সমস্ত কিছু দখলে নেওয়ার চেষ্টা করছে। আমায় বারণ করেছে এসব বলতে, তাও না বলে থাকতে পারলাম না। পরি সব শুনে ছুটে যেতে চেয়েছিল মোহনের কাছে, তবে ড্রাইভার কাকা বাধা দিয়ে বলল, না মা, তুমি এখন যেও না। মোহন বাবা যা অবস্থায় আছে, এখন সেখানে গেলে তোমাদের বিপদ হতে পারে, আর তোমাদের কিছু হলে মোহন বাবা মরে যাবে। মা, মরে যাবে। তুমি এখন যেও না। সব ঠিক হয়ে গেলে মোহন বাবা ঠিক চলে আসবে। যে ঝড় কিনা মোহনের না আসার কারণে উঠেছিল, তার চাইতে বেশি এখন মোহনের বুকে। ভেতরের ঝড়টা বোঝার চেষ্টা করছে। মোহন তার মায়ের রুমে ঢুকেছে। আজ কোনো নেশাই করেনি, পুরা হুঁশের সাথে তার মায়ের রুমে ঢুকেছে। তার মা একা থাকতো এই বাড়িতে। একা মানে একা, আর একা থাকাটা কতটা কষ্ট তা মোহন জানে, আর জেনেও তার মাকে একাই রাখতো। তবে তার যথেষ্ট কারণও ছিল। বহু বছর আগের কথা, তখন মোহন সদ্য ভার্সিটিতে পা দিয়েছিল। তার বাবা রোজ মদ খেয়ে আসতো। মরার আগেও তার বাবা বলেছে তার মা চরিত্রহীনা, অন্য পুরুষের সাথে তার অবৈধ সম্পর্ক ছিল, আর সেই কারণে তার বাবা নিজের জীবন নিজে দিয়ে দিয়েছিল। আর সেই থেকে মোহন মানুষ থেকে অমানুষ হয়ে উঠেছিল। মেয়ে মানুষ মানেই ধোঁকা। তার বাবা মারা যাওয়ার পর এতদিন সে মায়ের সাথে কথা তো দূরে থাক, দেখাও করতে আসেনি। ভেতরে ভেতরে বড্ড ঘেন্না করত। আর মোটির পরীকে মন প্রাণ দিয়ে ভালোবাসার পরও তাকে মনের গহীনে ঠাঁই দিতে ভয় পেত, কারণ সেও যদি তার মায়ের মতনই হয়। মোহনকে রেখে অন্য কারোর সাথে ছি, এসব ভেবেই মন শুধু পরীকে ব্যবহার করে গেছে। তবে তার মা একবার বলেছিল তার রুমে একটা ডায়েরি আছে। এটা যেন মরার পর হলেও মোহন একবার পড়ে নেয়। ডায়েরিটাকে খুঁজে তার মা যেখানটায় বসতো ঠিক সেইখানটাতেই বসে তার চোখের পানি ছাড়ছে। আজ পুরা এদিন মোহন ডায়েরিটা খুলে সে খুব ছটকা খেয়েছে আর বলছে, আজ অবধি মা এটাই হয়তো বলতে চেয়েছিল, আর আমি তার কোনো কথাই শুনতে চাইনি। মা নিজের ভিতরে শত কষ্ট চাপা দিয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে, তাও এই বিশাল বাড়িতে। তার মা একা ঘরের ভিতর রাতেই মারা গিয়েছিল। কেউ না থাকায় সকালে কাজের মেয়ের ডাকে না উঠলে জানতে পারে তিনি আর নেই। কি জীবন রে! কোনো কিছুর তো কমতি ছিল না। হাতের নাগালে দুনিয়ার সমস্ত আরাম আসছিল, তবুও মরার সময় একজন মানুষ পাশে পেল না। তাহলে লাভ কি এত টাকার? তার মা ডায়েরিতে লিখে গেছে যে কারণটা, সেটা আজ অবধি ভুল বুঝে এসেছে। তার সব মিথ্যা, আর বিনা দোষে নিজের মাকে কষ্ট দিয়ে আসছে। লেখা, মোহন বাবা, তুমি আমায় ভুল বোঝো না বাবা, আর মনে করো না আমি কাউকে ছোট করছি। তোমার বাবা মদের নেশায় সমস্ত ব্যবসা ডোবাতে চলছিল, তখনই তার মাথায় নোংরা খেলা আসে। নিজের ধন সম্পদ বাঁচানোর জন্য আমাকে তার বন্ধুর বিছানায় দিতেও দ্বিধাবোধ করেনি, তাও কিছু টাকার লোভে। আমি পায়ে ধরেও কোনো ক্ষমা পাইনি। তোমার বাবা নেশায় সব গুলে খেয়েছে, আর তুমি তা জানতেও না। আর আর সেই লোক বারবার আমায় ব্ল্যাকমেইল করতে থাকে। তোমার বাবাকেও বলে লাভ হয়নি, আর সেই সব চলতেই থাকে। গলায় দড়ি দিতে গিয়েও দিতে পারিনি, কারণ তোমার কি হতো। আর আমি সব তোমায় বলে তোমার আর তোমার বাবার মধ্যে ভুল বোঝাবুঝি করতে চাইনি। আর তুমি তখন এতটা বড় হওনি যে সব বুঝতে পারতে। আর তোমার বাবা মরার সময় কি বলে গেছে আমার জানা নেই, তবে এটাই সত্য, উনি মারা যাবার পর আমি কেন কাঁদিনি তাই বলে তুমি বড্ড রাগ হয়েছিলে। কেন কাঁদতাম বলো? ওর জন্য আমার সব শেষ হয়ে গিয়েছিল। আর এই কথাগুলো আমি লিখতাম না, তবে যখন জানতে পারলাম তুমি তোমার বাবার মতোই মদের নেশায় পরীর সাথে অন্যায় করছো, মেয়েরা খারাপ হয় বলে সে শাস্তি পরীকে দিচ্ছ, তখন আর চুপ থাকতে পারলাম না। আমি আগেই বলতে চেয়েও পারিনি তোমাদের বাবা ছেলের সম্পর্ক নষ্ট হয় সেই ভয়ে, আর তুমিও মদের নেশায় সব শেষ করে দিচ্ছ। আমি বলেছিলাম বাবা, তুমি ব্যবসা আর পরিবার একসাথে মিক্সড করো না, আর তুমি বিথি আর পরীকে নিয়ে সেটাই করতে চাইছো। আমি পরীর সাথে একবার চুপি চুপি দেখাও করেছিলাম, তবে পরী জানতো না আমি তোমার মা ছিলাম। পরীকে আমি ভালো করে পরখ করেছি। সে তোমার টাকা পয়সা চায় না, শুধু তোমার পদতলে আজীবন কাটাতে চায়। পরিবার তোমাদের সন্তানের জন্য শুধু টাকা রেখে যেও না বাবা, একজন আদর্শ পিতার স্মৃতিও রেখে যেও। তারা তোমায় পেলেই খুশি। তোমার বাবাও সব কিছু রেখে গেছে, তাতে হলোই বা কি?
কিন্তু ভালো পিতাও হতে পারেনি। তাই বিথিকে বিয়ে করে টাকা তো পাবে, তবে পরীকে আজীবনের জন্য হারাবে। সব ভুলে যেও বাবা, আমি তোমার বাবা। সব নতুন করে সব শুরু করো। মনে রেখো, টাকা দিয়ে সব হয় না। পরী যখন এতটা বছর সেই ছোট্ট ঘরে মানিয়ে নিয়েছে, আজও সে পারবে। মায়ের চিঠিটা বুকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে হাল বেহাল করে তুলেছে। মা মা বলে ডাকছে, তবু উত্তর দেওয়ার মতো তো এই বিশাল বাড়িতে কেউ নেই। সে যে আজ একা, তার মায়ের মতোই। মা, মা গো, কি ভুল বুঝেছি তোমায়? শেষবার মা পচাইতে পারলাম না, কি অভাগা আমি। মা, তুমি সত্যি বলেছ, আমি পরীকে রেখে পারিনি বিথিকে জীবনে আনতে, আর তাই ওরা আমায় ফাঁসিয়ে দিয়েছে। মা, তোমায় কত কষ্টই না নিয়ে দিয়েছি আমি, কতটা বুক ভরা যন্ত্রণা বুকে চাপা ছিল তোমার। মোহন একা ঘাসের উপরে চোখ বন্ধ করে শুয়ে আছে। একটা ছায়া মোহনের কাছে এগিয়ে আসছে। মোহন কিছু বুঝে ওঠার আগেই কেউ ছুরি দিয়ে মোহনের বুকে কয়েকবার আঘাত করে দিয়েছে। মোহন মরণ ব্যথায় কুকড়িয়ে উঠেছে। মা বলে চিৎকার দিয়ে দুই চোখ বন্ধ করার পরেই মোহন বলে পরি চিৎকার দিয়ে উঠল। এই চিৎকার বাড়ির সকলেই পরীর ঘরে চলে এলো। জানার চেয়ে দেখলো পরীর সমস্ত শরীর ঠান্ডা হয়ে আসছে আর ঘেমে একাকার। কিরে মা, কি হয়েছে? মোহন, মোহন। আব্দুর রউফ পরীর মাথায় হাত বুলিয়ে ওকে শান্ত করার চেষ্টা করছে। মা, স্বপ্ন দেখছিস বুঝি? পরী নিজের চোখ চারপাশে ঘুরিয়ে নিয়ে বলল, বাবা মা দেখো, আজ 2টা বাজে। মধ্যরাতের স্বপ্ন নাকি সত্যি হয়। মা, মোহনের বিপদ মা, ওর বিপদ, আমায় যেতে হবে। হ্যাঁ, ওর কাছে যেতেই হবে। পরী সবাইকে ধাক্কা দিয়ে দরজা খুলে ঘর থেকে দৌড়ে বেরিয়ে গেল। চোখের পানি এক হাতে মুছছে আর মোহন মোহন করে কাঁদছে। পেছন থেকে পরীর বাবা মা ভাই ভাবি সবাই তার পিছনে ছুটছে আর ডাকছে, মুন্না, পরীকে ধরো। এত রাতে কোথায় ছুটে যাচ্ছে? এটা পাশের বাড়ি নয় যে ছুটে গেলেই মোহনাকে পাবে। পরী কারো ডাকে সাড়া না দিয়ে উঠানে এসে গেটটা খুলতেই আরো জোরে কেঁদে উঠল। পরি, কি হয়েছে? কাঁদছো কেন? মোহন, তুমি তুমি ঠিক আছো তো? মোহনকে জড়িয়ে ধরে কাঁদছে পরী। সে কি কান্না! মোহনকে হারানোর যন্ত্রণার কান্না। তুমি কোথায়? বারবার চলে যাও, কেন যাও? আমি কত ভয় পেয়ে গেছিলাম জানো। সবার সামনে পরী মোহনকে জড়িয়ে ধরে চুমুতে ভরিয়ে দিচ্ছে। তবে পরী এত নির্লজ্জ মেয়ে নয় যে সবার সামনে এমন করবে। তবে যে ভয়ানক স্বপ্ন দেখেছে তাতে লাজ লজ্জার সব উড়ান চুপ। মোহন শুধু মিষ্টি হাসি দিয়ে পরীর কাণ্ড দেখছে আর বলছে, মা সত্যি বলেছে, পরি এক অসাধারণ মেয়ে, আর এই মেয়েটাকে কিনা এতটা বছর কষ্ট দিয়ে আসছি। সবাই শান্ত হলো, রাহুল শান্ত হতে পারল না। তাদের দুজনকে এভাবে দেখে তার ভেতরটা কেঁপে উঠছে বারবার। আব্দুর রউফ, জাহানারা আর মুন্না সেখান থেকে সরে গেলেও ঋতু সরেনি। দুজনকে মন ভরে দেখছে। বাহ, কত টান! একজন মনে করলো তো আরেকজন হাজির। হ্যাঁ, মোহন তার মায়ের চিঠিটা পড়ে আর পারেনি একলা থাকতে, ছুটে এসেছে পরীর কাছে। আর রাহুলের সাথেও দেখা হয়ে গেল গ্রামের রাস্তার মোড়ে। রাহুলও কারোর জন্য সেখানেই দাঁড়িয়েছিল। এত রাতে জানা নেই। পরীকে শান্ত করে বারান্দার সবাই বসেছে। মোহন পরীর চোখের পানি মুছে দিয়ে বলল, কাঁদছিলে কেন? আর দৌড়ে কোথায় চলছিলে, নাকি কাউকে নিয়ে পালাতে চাইছিলে? তবে মোহন এটা মজা করেই বলেছে। পরী নিজেকে সামনে মোহনের দিকে ড্যাপ ড্যাপ করে তাকে মন ভরে দেখছে। আসলে আমি দেখলাম। বলেই সমস্ত ঘটনা খুলে বলল। মোহন অবাক হয়ে মনে মনে বলছে, এত কষ্ট দেওয়ার পরেও পরি আমার জন্য কাঁদছে, মাঝরাতে ছুটে যাচ্ছিল আমার কাছে। পরীর বাবা আব্দুর রউফ মোহনকে ডাক দিয়ে বলল, বাবা, তুমি এত রাতে এলে? সকালেও আসতে পারতে। এত রাতে যদি কোনো বিপদ আপদ হতো। না বাবা, সমস্যা নেই। তোমার মা নাকি মারা গেছেন, তা একটিবার বললেও তো পারতে। ওনার সাথে দেখা তো হলো না, তবে জানাজানি অংশগ্রহণ নিতাম আমরা। মায়ের কথা তুলতেই মোহন একদম চুপ। রাহুল, তুই এত রাতে আর মোহনাকে কোথায় পেলি? রাহুল মাথা নত করে চোখটা গরম করে ভারী কণ্ঠে বলল, এবারে আজ কাশেম ছাড়া পাবে, তাই কখন সে গ্রামের রাস্তায় ঢুকবে সেই আশায় ছিল। আমার নজর এড়িয়ে সে গ্রামে ঢুকতে পারে, তার তো সেই সবকিছুর হিসেব দিতেই হবে আমায়। মোহন রাহুলের কাঁধে হাত রেখে বলল, কাশিম আর ফিরবে না ভাই, নিশ্চিন্তে থাকো। পরী মোহনকে খেতে দিয়েছে। মুখ দেখে বোঝা যায় কতদিন অনাহারে। তবে ভাবনার বিষয় হলো, এটা কাশিম ফিরবে না মানে? তার তো সাজা শেষ তাহলে। বাচ্চাদের দিকে একবার করুণ চাইনিতে চেয়ে বলল। পরি, তুমি চিন্তিত ছিলে না, সেই চিন্তা শেষ। পরী হা হয়ে মোহনের কথা শুনছে আর বলছে, কোন চিন্তা? কাশেম। কাশিম নামটা শুনে পরী আরো অবাক। তখনও সে এমন কিছুই বলেছিল। কি হয়েছে আমায় খুলে বলবে? কাশিমের টেনশন নেব না কেন? সে ফিরলেই তো তার নোংরা চিন্তাধারা ফিরবে। ঋতু আর আমায় দেখতে পেলেই তার শয়তানি শুরু করবে। খাটে আয়েশ করে শুয়ে চোখ বন্ধ করলো। বলল, মেরে দিয়েছি তো। কি করেছো?
কাকে মেরে দিয়েছো? পরীর গলা দিয়ে আওয়াজ আর বের হচ্ছে না, আর মনে মনে বলছে, কি বলেছে? ওনার মা মরার পর মাথাটা খারাপ হলো না তো? পরীকে এক ঝটকা মেরে কাছে টেনে নিয়ে বলল, এত কিছু এখনই জানতে চাও কেন? আমি তো আছি, বড্ড ক্লান্ত আমি পড়ি, আমার বড্ড ঘুম পাচ্ছে। পরীর কোলে মাথা রেখে মোহন বড্ড আরামে চোখ বন্ধ করে রেখেছে। পরী তো এমন একজন স্বামী চেয়েছিল। আজ বড্ড মনে শান্তি পরীর। মোহন কত বদলে গেছে, কত নরম সরল, অন্য একরকম মানুষ। পরী ভেবেছিল মোহন ঘুমিয়ে গেছে, তাই আজ নিজ ইচ্ছায় পরী মোহনের কপালে ভালোবাসার পরশ এঁকে দিল। পরীর ছোঁয়া পেয়ে মোহন তার চোখ দুটো মিলে পরীর দিকে তাকিয়ে রয়েছে। এতে পরী বেশ লজ্জাও পেল। পড়ি, আমি কত বড় অমানুষ যে নিজের সন্তান আর তোমার প্রতি অবিচার করেছি, তবু তুমি আমায় এত ভালোবাসো। পরীকে জড়িয়ে ধরে বলল, আমায় ক্ষমা করে দাও পড়ি, আমি তোমাদের ছাড়া বাঁচবো না। কোনোদিন আমায় ছেড়ে যেও না পড়ি, প্লিজ, আমি বড্ড ভালোবাসি তোমায়। বিয়ের এত বছর পর আজ সে মোহনের মুখ থেকে শুনতে পেল সে পরীকে ভালোবাসে। আরো কোনো স্ত্রী আছে নাকি দুনিয়ায় জানা নেই। কোথায় যাব? কোথায়? যদি যাওয়ার হতো তাহলে তো কত আগেই চলে যেতাম। আমিও তোমায় বড্ড ভালোবাসি, খুব ভালোবাসি, খুব খুব। পড়ি, তোমায় কিছু বলার ছিল। মুখে হাত দিয়ে মোহনকে থামিয়ে দিয়ে বলল, কি হয়েছে তা আমি জানতে চাই না, তবে তুমি ফিরে এসেছো তাতেই অনেক। পরীর কথায় মনে হচ্ছে সে কিছু একটা জানে। আসলেই তো জানে। বিধির খবরটা সে ড্রাইভার কাকার কাছ থেকে পেয়েছিল, তবে মোহনকে বলেনি। সে দেখতে চেয়েছিল মোহন শেষে কি করে, তবে তার ভালোবাসার রং ফুটে উঠেছে। সে বিধিকে নিজের সাথে জড়ায়নি। সব টাকা পয়সার মুখে থুতু দিয়ে ফিরে এসেছে পরীর কাছে। নিজের ভাবনা থেকে ফিরে এসে মোহনকে আঁকড়ে ধরে বলল, আমার চাই না এত টাকা করি, আমি দুবেলা ডাল ভাতে চালিয়ে নিব। আর তুমি বিথি আপুর কথা বলতে চাও, তাই তো? আমি সবই জানতাম, বলিনি তোমায়, কারণ আমার স্বামীর উপর বিশ্বাস ছিল সে এমন কিছুই করবে না যাতে আমাদের কষ্ট হয়। আর এই বিথি বা অন্য কোনো কথা বলে আর কষ্ট পেতে চাই না। মোহন আজ আমায় একটিবার ভালোবেসে কাছে টেনে নিবে। কতই তো নিজের ক্ষোভে আমায় জ্বালিয়েছ, তা আজ কি একবার। পরীর কথাটা শেষ করতে দেয়নি মোহন। পরীর ঠোঁটে নিজের ঠোঁট মিশিয়ে দিয়ে অন্য এক জগতে পাড়ি দিয়েছে দুজনে। আজ মন ভোরে পরীকে আদরে ভরিয়ে দিয়েছে মন, যা পরী সবসময় আশা করেও পায়নি। মোহন শুধু এই বুকে পরীর জন্য ভালোবাসাই জমিয়ে রেখেছিল, আজ তা বুঝিয়ে দেবে। সকাল সকাল বাহিরে কারো চেঁচিয়ে ডাকার শব্দে পরীর ঘুম ভাঙল। উফ, মাত্র একটু চোখটা বুঝেছি, এখনই ডাকাডাকি? পরী ঘুম থেকে উঠে মোহনের থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে কোনো মতে শাড়িটা পরে বাহিরে ছুটে এসেছে। মুন্না আর রাহুল বেশ চিন্তিত। তাদের মুখের দিকে তাকিয়ে জানতে চাইলো এত সকালে চেঁচানোর কারণটা কি। পরি, তোর স্বামী মানে? ভাইয়া, কি মানে করছো? বলো না কি হয়েছে। রাহুল পরীর কাছে এসে পরীকে শক্ত করে ধরে বলল, ওই তোমার স্বামী কাল কাশিমকে মেরে দিয়েছে। এই কথা শুনে পরী জ্ঞান হারিয়ে পড়ে যাওয়ার মতো অবস্থা। পরি, নিজেকে সামলাও। এখনো কেউ জানে না এই কাজ কে করেছে, তবে সবাই বলা বলেও করছে গ্রামের শেষ রাস্তার মোড়ে নাকি কাশিমের লাশ পাওয়া গেছে। মাথায় কেউ 3-3টে গুলি করেছে, আর সেই লোক নাকি বড় গাড়ি করে এসেছে আর গুলি করেই পালিয়েছে। গুলির কথা শুনতেই পরী কেঁপে উঠল। হ্যাঁ, মোহনের কাছেও তো একটা পিস্তল আছে, তাই কাল রাতে বলেছিল মেরে দিয়েছি। এটাই বলতে চেয়েছিল সে। গ্রামে পুলিশে ভরে গেছে, তবে এখনো জানা যায়নি কে কাজটা করেছে। পরী কপালে হাত দিয়ে বসে রয়েছে। আব্দুর রউফ আর মুন্না চুপচাপ বসে রয়েছে মোহনের পাশে, আর রাহুল কাশেমের লাশ যেখানে পাওয়া গেছে সেখানে গেছে হালচাল দেখতে। তবে একটা মানুষকে মেরে ফেলো, তার কোনো পস্তানো নেই। সুন্দর করে বসে বসে নারকেলে মাখানো মুড়ি চিবোচ্ছে। সবার মুখে চিন্তার ছাপ দেখে মোহন ফিক করে হেসে দিয়ে বলল, অযথা কেউ চিন্তা করে মাথা গরম করবেন না, আমার ধরা কেউ পাবেন না, আমি এত কাঁচা কাজ করিনি। পরী মোহনের পায়ের কাছে বসে বলল, তুমি ওকে জানে মেরে দিলে? এত বছর পর তোমায় নিজের মনের মতো করে পেলাম, আর এখন যদি 5 কান হয় তাহলে তো তোমায় পুলিশে ধরবে। কিচ্ছু হবে না পড়ি, তোমায় টেনশন দেয় এমন কোনো জিনিস আমি রাখবো না। আর কাশেম এটারই পাওনা ছিল, ও যা করেছে মৃত্যু কম শাস্তি। আমি তোমাদের আঁকড়ে ধরেই বাঁচবো, কোথাও যাব না, তুমি চিন্তা করো না পড়ি, সব ঠিক হয়ে যাবে। মোহনের কথাতে তো আর হবে না। চিন্তা তো হচ্ছেই। রাহুল খবর এনেছে কাশেম মরার কেসটা কেউ সমাধান দিতে পারছে না। সবাই বলাবলি করছে কাশেম একটা বাজে ছেলে, হয়তো তার সাথীরাই মেরে দিয়েছে কোনো বিবাদ নিয়ে। কথাটা শুনে স্বস্তির নিঃশ্বাস নিল সবাই, তবুও ভয়টা কাটেনি। মোহন কমলকে সাইকেল এনে দিয়েছে, কমলকে সাথে করেই বাজার থেকে নিয়ে এসেছে। মোহন কমলকে সাইকেল চালানো শেখাচ্ছে, আর কমল বারবার পড়ে যাচ্ছে।
যতবারই পড়ছে ততবারই মোহন কোমলকে জড়িয়ে ধরে আদর করে যাচ্ছে। মনে হয় পড়ে গিয়ে আঘাতগুলো কমলের নয়, তার বুকে লাগছে। কুহুরের জন্য মোহনের পিঠে একটা গাড়ি। কুহুই মা ছাড়া একটি ডাকও দেয় না মোহন, আর মনে মনে বলে, যে মা জন্ম দিল তাকে মা ডাকতে পারলাম না, একলা ছেড়ে দিয়েছি, মা কত কষ্টই না করেছে। আর সেই মা ডাকার স্বাদ কুহুকে ডেকেই পূরণ করব। এ আমার মা। এদিকে ঢাকার অবস্থা বেশি ভালো না। তার সমস্ত কিছুই বিথির বাবা দখল করে নিয়ে নিতে চাইছে, আর মোহনকে প্রতারণার দায়ে পুলিশে দিয়ে দিতে চাইছে। সে নাকি কোম্পানির সমস্ত গোপন খবর অন্য কাউকে দিয়ে টাকা হাতিয়েছে। এখানে মোহন এত টাকা মেরে গেছে যে ঢাকার কথা মনেই নেই। তবে ফিরতে তো হবেই। ঢাকার কথা শুনে পরীর বুকটা কেঁপে উঠল আর বলছে, না না, তুমি যাবে না। আমি তোমায় হারাতে চাই না। সব দিয়ে দাও ওদের। আমার কিছুই চাই না মোহন, শুধু তুমি থাকলেই হবে। পরীকে জড়িয়ে ধরে মোহন হেসে বলল, আমারও চাই না এই টাকা পয়সা, তবে তবে শেষে একটা হিসাব বাকি রয়েছে, তা মেটাতেই ফিরে যাচ্ছি। তবে ওয়াদা করে যাচ্ছি খুব শীঘ্রই ফিরবো, একেবারে ফিরবো। এসে এখানেই একটা কাজ জোগাড় করব। বিতির সাথে তো সামনাসামনি হতেই হবে, ওর সামনে গিয়ে সব বলতে হবে আমায়। আমি ওকে সব বলিনি, শুধু বিয়ের আগের দিন ওর বাবাকে ফোন দিয়েছিলাম বিয়ে করতে পারবো না বলে, আর বিতির সাথে দেখা করা হয়নি। আজও সে আমার পথ চেয়ে রয়েছে। এবার যাব, সমস্যা থেকে বেরিয়ে এসে আমরা চারজন সুখের ঘর বাঁধবো। দেখো পরি, আর কত পালাবো। পরী মোহনকে হাসি মুখেই বিদায় দিয়েছে, কারণ সে এবার পুরোপুরি পরীর হয়ে আসতে যাচ্ছে। ওর জীবনে পরী ব্যতীত অন্য কারো চিহ্ন থাকবে না। যাই পরি, জলদি ফিরবো। খুব জলদি। মোহন ঢাকায় পৌঁছাতেই বিথিদের বাড়িতে যায়। বিথি মোহনকে দেখে যেন তার দুনিয়াকে ফিরে পেয়েছে। মোহন, মোহন, কোথায় চলে গেছো? বলে মোহনের গলায় ঝুলে কান্না করছে। এই নিষ্পাপ মনে কষ্ট দিয়েছি একটি নয়, দুটি মেয়ের জীবন নিয়ে খেলেছি আমি। নিজের চোখের পানিটা আড়াল করে বিথিকে টেনে নিজের সামনে নিয়ে এলো মোহন। বিথি আমি। মনের কথা বলতে গিয়েও বলতে পারল না। বিথির বাবা উপর থেকে তাকে দেখতে পেয়ে দ্রুত গতিতে সিঁড়িদের নিচে চলে এলো। তুই এখানে কি চাস? তুই জানিস বিয়েতে সবাইকে আমন্ত্রণ করাও শেষ হয়ে গিয়েছিল, আর তুই তার একদিন আগে বললি বিয়ে ক্যান্সেল। কি পেয়েছিস? আমার মেয়েকে খেলার পুতুল? তোর সব সহ্য করেছি, আর না, কাঠগড়ায় যদি তোকে দাঁড় না করিয়েছি তারপর বলিস। আর দেখি তুই কি করে এখানে ব্যবসা করে চালাস। মোহন বিথির বাবার সামনে হাঁটু করে বসে হাত জোর করে বলল, আমি জানি আমি খুব বড় অন্যায় করেছি, তবে বিয়েটা করলে এর চাইতেও বড় অন্যায় হতো। একসাথে অনেকগুলো জীবন নষ্ট হয়ে যেত। তাই আমায় মাফ করবেন। আর আমার কোনো টাকা পয়সা বা ব্যবসা কিছুই চাই না, সব রেখে দিন। শুধু আমায় ক্ষমা করুন প্লিজ। বিথির বাবা নিজের চোখে বিশ্বাসই করতে পারছেন না। এটা মোহনই তো। সে কারো কাছে মিনতি করছে, এটা ভাবাই যায় না। শুধু বিধির বাবা নয়, বরং বিধিও অবাক। বিধির কাছে এসে মোহন ওর হাত ধরে বলল, বিথি আমি পারবো না তোমায় জীবনে জড়াতে। আমার জীবনে আরো আগে একজন জড়িয়ে গেছে। বিধি মোহনের কথা শুনে ধপ করে সোফায় বসে পড়ল। অন্য কেউ জড়িয়ে গেছে মানে? পরি, বিথি আমি বিবাহিত, আর আমার বাচ্চাও আছে। তাই পরীকে কষ্ট দিয়ে আমি আর পারবো না তোমায় নিয়ে মিথ্যা ঘর বাঁধতে। বিধি নিজের চোখের পানি মুছে নিয়ে মোহনের চোখের পানি মুছে দিয়ে বলল, আরে, খাচ্ছ কেন? কবে বিয়ে করলে? আমায় বলনি কেন? সব জানতে চাই আমি মোহন, কেন করলে এমনটা? মোহন বিধির পাশে বসে পরীর সাথে বিয়ের ঘটনা, তারপর পরীর সাথে তার অমানসিক অত্যাচারের ঘটনা সব খুলে বলল। বিধির বাবা চুপ করে শুনছে। সে তো মেয়ের চোখের পানি দেখে রাগে এমন করেছিল, আর বলছে, তবে পরীর সাথে যা করেছে আমার মেয়ে হলে তো খুন করে দিতাম। বিধি সব শুনে অবাক। মোহন, সত্যি তুমি খুব ভাগ্যবান যে পরীর মতো একটা মেয়ে পেয়েছো। সত্যি মোহন, এমন মেয়ে আমি জীবনে দেখিনি। তোমার এত অত্যাচার সব সয়েও তোমার পায়ে পড়ে রয়েছে। এটা যদি আমার সাথে হতো না, তাহলে তোমায় খুন করে জেলে চলে যেতাম। বিথি আমায় যেতে হবে, আমি পারবো না আর এই ইট পাথরের দেয়ালে ঢাকা একটা শহরে থাকতে। পারবো না যেখানে মা নেই, তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে সেখানে। সেই বাড়িতে শ্বাস ফেলতে আমার কষ্ট হবে। তাই আমি ফিরে যেতে চাই সেই গ্রামে। সেখানে কত সহজ সরল মানুষ, তারা দুবেলা পেট পুড়ে খেয়েই খুশি, টাকার পিছনে ছুটে বেড়ায় না। সেখানে আমার পরি আছে, আমার ছেলে কমল, আর আমার মা কুহু। বাস, এদের নিয়ে আমি থাকতে চাই। আর আমার কিছুই চাই না বিথি, সব তোমায় দিয়ে দিলাম। আমার পরি হলেই হবে। বিথির বাবা হাসি মুখে মোহনের সামনে এসে বলল, মোহন, আমায় ক্ষমা করো। আসলে আমার মেয়ের চোখের পানি আমায় অমানুষ করে দিয়েছিল। তোমার সম্পত্তি তোমারই রইবে, আমাদের চাই না। আমার মেয়ে শান্ত হয়েছে,
এতেই বহুত। মোহনের হাতে তার কোম্পানির সমস্ত কাগজ তার দিয়ে বলল, নাও বাবা, চাই না এগুলো। মোহন হালকা হাসি দিয়ে সবকিছু বিথিকে দিয়ে বলল, এই টাকা পয়সা কোম্পানি কিছুই চাই না, সব তোমায় দিয়ে গেলাম। শুধু বাড়িটা থাক, ওখানে আমার মায়ের গন্ধ লুকিয়ে আছে, সেখানে গেলে মায়ের ডাক শুনতে পাই। মোহন বাবা এসেছিস, এই কথাটাই কানে বাজে বিথি। মা আমায় এভাবেই ডাকতো, তবে আমি এতটা অমানুষ যে মায়ের ডাকে সাড়া দেইনি। আর এখন মা হারিয়ে বুঝতে পারছি মা কি ছিল। বড্ড কষ্ট দিয়েছি মাকে, তাই মার শেষ ইচ্ছা আমি অক্ষরে অক্ষরে পালন করব। বিথি মোহনের দেওয়া সমস্ত কিছু রেখে বলল, নিলাম মোহন, তবে আমিও তোমার বউকেও কিছু দিতে চাই, তখন তুমিও বাধা দিও না। তুমি যাবে গ্রামে? মোহনের চোখের উজ্জ্বল হাসি। কতদিন পর বিথি মোহনকে হাসতে দেখছে। হ্যাঁ যাব মোহন, যাব। তোমার সেই বউকেও তো দেখার বাকি আছে, আর তোমার বাচ্চাদেরও তো দেখার বাকি। মোহন হাসি মুখে নিয়ে বলল, তাহলে চলো। বিথি কিছুক্ষণ মোহনের মুখের দিকে তাকিয়ে রয়ে বলল, যাব মোহন, তবে এখন নয়, কিছুদিন পর দেখবে আমি তোমাদের সামনে হাজির, চমকে দেব তোমায়, আর আমার স্বামীকে নিয়েই যাব, দেখো। আমি চলে যাচ্ছি বিথি, আমার পরীর কাছে। সে হয়তো আমার জন্য পথ চেয়ে রয়েছে। যদি কখনো মায়ের বা তোমার কথা মনে হয় তাহলে আসবো। চলি। বিথি আর তার বাবার কাছ থেকে বিদায় নিয়ে মোহন মনের আনন্দে গাড়ি চালিয়ে নিজের বাড়িতে গেছে। সেখানে তার মায়ের শেষ কিছু চিহ্ন আর মায়ের ছবিটা নিয়ে ড্রাইভার কাকাকে গাড়ির চাবিটা দিয়ে বলল, তুমি বাড়িটা দেখে রেখো, মাঝে মধ্যে যেও গ্রামে। গাড়ি চালাচ্ছে আর ভাবছে, বসে থেকে তো লাভ নেই, বাচ্চাদের নিয়ে তো খেয়ে পড়ে চলতে হবে না। সেখানে গিয়েই পরীর ব্যাংক থেকে কিছু টাকা বের করে একটা ব্যবসা দাঁড় করাবো। গ্রামের কিছু মানুষের জন্য কাজের জায়গাও হবে, আর আমার বেশ চলে যাবে। আমার পরী লোভী নয়, সে বড্ড লক্ষ্মী। গাড়ি চলছে তার আপন গতিতে। মোহন তার পরীর কাছে চলছে, একেবারে তার হয়ে। আর কোনো কষ্ট নেই। আর মনে মনে বলছে, ব্যাস, সব শেষ, এখন নতুন করে শুরু করব আমরা। 3 বছর পর বিথি মোহনের সমস্ত সয় সম্পত্তি কাগজ পরীকে ওভার হিসেবে দিতে যাচ্ছে। তবে বিথি তো গ্রামের ঠিকানা জানা নেই, তবে মোহনের ড্রাইভারের বেশ চেনা, তাই তাকেই সাথে নিয়ে পথ চলা। পরিদের বাড়ির কাছে গিয়ে বিথি দীর্ঘ নিঃশ্বাস ফেলে হাসি মুখে বাড়ির গেটটা খুলল, আর মনে মনে বলছে, আজ কতদিন বাদে মোহনের মুখটা দেখবো, আর বলবে মোহন আমার বিয়ে ঠিক হয়েছে, তুমি আমার পরিবার সহ আসবে, কিন্তু তোমায় আসতেই হবে যে। বাড়ির গেট খুলে দেখলো কেউ কোমরের শাড়ির আঁচল গুজে ভেজা কাপড় শুকাতে দিচ্ছে, তবে মুখটা দেখা যাচ্ছে না। বিথি কি বলবে ভেবে পেল না, তাই বলল, আচ্ছা, এটা কি পরীর বাড়ি? তাকে একটু ডেকে দেবেন। আপনি? আমি বিথি। বিথি নামটা শুনে পরীর হাত থেকে কাপড়গুলো অনায়াসে পড়ে গেল। আপনিই বিথি? হ্যাঁ, তুমি কি পরী? পরী চোখ গরম করে বিথির সামনে এসে ওর গালে কষে একটা চড় বসিয়ে দিল। বল, আমার মোহনকে কোথায় লুকিয়ে রেখেছিস, বল। পরীর মুখে এমন কথা শুনে বিথি তো অবাক। মোহন কোথায় মানে? সে তো তোমাদের কাছেই ফিরে এসেছে, এখানে আসেনি, তাহলে কোথায়? আব্দুর রউফ, বিথি আর বাকি সবার ঘরে উপস্থিত। রাহুল এসেছে, সে তো রোজই আসে পরীকে পেতে, তার এখনো ইচ্ছা। আব্দুর রউফ বিথিকে ডাক দিয়ে বলল, মা, মোহনাকে কোথায় সে যে গেছে তোমার সাথে দেখা করতে, তারপর আর ফিরে আসেনি। আর আমরা তো ধরে নিয়েছি হয়তো সে তোমাকে বিয়ে করে নিয়েছে, আর ওর কোনো ঠিকানা না জানার কারণে আর যেতেও পারলাম না। আর পরিও দেয়নি সেখানকার ঠিকানা, কারণ সে যে সজেইতে চলে গেছে তাকে জোর করে লাভ নেই। এখন তুমি বলছো তোমার সাথে দেখা করার পর সে ফিরে এসেছে, এখানে তো আসেনি, এখানেও নেই, ওখানেও নেই। তাহলে মোহনা কোথায়? 3টি বছর হয়ে গেল, সে কোথায়? পরী এতদিন ভেবেছিল মোহন তাকে ধোঁকা দিয়েছে, তাই নিজেকে শক্ত করে বাচ্চাদের নিয়ে বেঁচে রয়েছিল। তবে এখন তো ভিতরে ভয় ঢুকে গিয়েছে। মোহন কোথায়? তার বিপদ হলো না তো? হ্যাঁ কাকা, আমি সত্যি বলছি, পরী আমার ছোট বোনের মতোই। সেদিনই মোহন আমার সাথে দেখা করে পরী আর তার বাচ্চাদের কথা বলে, আর বলেছে পরী আর বাচ্চারা তার দুনিয়া, পারবে না ওদের ছাড়তে। আর তাই দেখুন, সমস্ত প্রপার্টির কাগজ বের করে দিয়ে বলল, সবকিছু আমায় দিয়ে পরীর কাছে ফিরে এসেছিল, আর আমি তো এলাম তার সুখের সংসার দেখতে। তবে মোহন কোথায়? পরী তার বাবাকে জড়িয়ে ধরে কেঁদেই যাচ্ছে। বাবা, মোহন কোথায়? সে বলে গেছে ফিরবে, এতটা বছর পার হয়ে গেছে, তাও সে এলো না। আমি বলেছি না বাবা, মোহন আমায় ধোকা দেয়নি, ওর কোনো বিপদ হয়েছে বাবা, বিপদ। মোহনের খোঁজ মিলছে না বলে ড্রাইভার কাকাও কান্না করছে। মোহন বাবা, কোথায় আপনি? কোথায়? পরী মোহনের জন্য পাগল পাগল। যেখানে সবাই মোহনের চিন্তায় অস্থির, সেখানে রাহুল
আগ কেটে বলল, দেখো পরি, আমি তো আগেই বলেছি মোহন একটা ঠকবাজ। সে তোমায় ধোঁকা দিয়েছে, আর বিথিকেও এখন হয়তো অন্য কাউকে পেয়ে গেছে। তাই খুনি কখনো কারো আপন হয় নাকি? কথাটা শেষ করার আগেই পরি রাহুলের গালে কষে চড় বসিয়ে দিল। কে তুমি? কে আমার আর আমার স্বামীর সম্পর্কের কথা বলার? পরি, আমি সত্যি বলেছি মোহন তোমার যোগ্য নয়। আমি আছি তো তোমার আর বাচ্চাদের খেয়াল রাখার জন্য। তাহলে কেন কেন তুমি মোহন মোহন জব করো কেন? সবার কথায় ফুল স্টপ বসে গেছে, কারণ কুহু আর কমল এসেছে। তারা জানে না তাদের বাবার সম্পর্কে। ভালোই জানে, কমলের মনে আছে তার বাবার চেহারা এবং তার সাইকেল চালানো শেখানোর কথা। কুহুও তার বাবার কথা শুনেছে মায়ের কাছ থেকে। তাদের বাবা তাদের হিরো। কুহুর তেমন মনে নেই, তবে ছবিতে বহুবার দেখেছে। ওরা জানে ওদের বাবা বিদেশে আছে আর কিছুদিন পরেই ফিরে আসবে। কুহু তার মায়ের কাছে এসে বলল, আম্মু, বাবা এলো বুঝি? মুন্না কুহুকে কোলে নিয়ে বলল, না, মামা আসবে এই তো কয়েকদিন পর। তবে সব কথা একদিকে, আর সব থেকে বড় কথা হলো মোহনের খোঁজটা তো করতেই হবে। কোথায় আছে, কি হয়েছে, কেন ফেরেনি? তবে মোহন মোহন সবার মুখে এক জবান শুনে রাহুল বেশ রাগ করছে আর মনে মনে বলছে, এতদিন নামটা শুনতে হয়নি, সবাই ঘৃণা সহ নাম নিত, আর আজ দেখো তার নামে মালা যাচ্ছে। এত কাঠখড় পোড়ালাম পরীকে পেতে, তাও সেই মোহন মোহন। কতটা দিন ধরে পরীকে বুঝাচ্ছি পরী মোহন ফিরবে না, আমার তোমাদের জীবনের সাথে জড়িয়ে নাও। পরী রাজি হয়নি, তার ভিতরে নাকি সেই রবে। তবে পরী, তোমাকে পেতে আমি বহু কষ্ট করেছি। মোহনকে সরিয়ে দিয়েছি, এই ঢাকার ম্যামটা এসে সব পাল্টে দিল। দরকার পড়লে মোহনকেও শেষ করে দেবো, শ্বাসটাও বন্ধ করে দেবো। তখন তার লাশ পেলে যদি পরী আমার হয়, তবে তাই হবে। নিভিয়ে দিব মোহন নামক বাসনা। তখন পরী আমার, শুধু আমার। আর কমল আর কুহুকে নিজের সন্তানের মতো আগলে রাখবো, খুব যত্ন করে রাখবো তাদের। আর ওদের পেতে হলে যা করতে হয় তাই করবো। বিথি মোহনের আমানত সব পরীর হাতে তুলে দিয়ে বলল, নাও, এগুলো সব তোমার। পরী আবার সব ভীতির হাতে দিয়ে বলল, না বিথি আপু, এগুলো আমার স্বামী তোমায় দিয়েছে, তার তরফ থেকে উপহার, তা আমি নিতে পারবো না। আর মোহন আমাদের সারা জীবন সুন্দর করে কাটানোর মতন সম্বল রেখে গেছে। সে ব্যাংকে টাকা, আমার নামে বহু কিছু রেখেছে, যা দিয়ে সারা জীবন আমি কেন, ছেলে মেয়েরাও আয়েসে কাটাতে পারে। তাই এগুলো আমার চাই না, কারণ সে যখন নেয়নি আমিও নেব না। বিথি পরীকে সব জোর করে দিয়ে বলল, না পরি, এগুলো মোহন আমায় দিয়েছে, তবে এবার আমি তোমাকে দিলাম। মোহন ঠিক বলেছে, তুমি সত্যিই অসাধারণ মেয়ে, খুব। পরি, আমায় ঢাকায় ফিরতে হবে, কারণ সেখানে গিয়েই আমায় সব খোঁজ নিতে হবে, কারণ মোহন হয়তো সেখান থেকেই নিখোঁজ হয়েছে। আর পরি, আমি এসেছিলাম আমার বিয়ের দাওয়াত দিতে, তবে এখন আর বিয়েটা হচ্ছে না। মোহনকে ফিরে পেলেই আমার বিয়ের ডেট ঠিক করব। আর তুমি চিন্তা করো না, আমার হবু বর ঢাকার এসআই, তাই মোহনকে খুঁজতেই সে সাহায্য করবে। আর তুমি এদিকে খোঁজ নাও, কোনো খবর বা কারোর সাথে যাওয়ার সময় দেখা বা কথাবার্তা হয়েছে কিনা সব ডিটেলস দাও। পরী বিথিকে বাধা দিয়ে বলল, না আপু, আমিও যাব। ড্রাইভার কাকা, আমি আমার স্বামীর ঘরে যাব। প্লিজ গাড়ি স্টার্ট দিন, সেখানে গেলেই তাকে পাবো। রাহুল ভিতরে ভিতরে হেসে বলছে, পাবে না পরী বিথি, ওর খোঁজ তো শুধু। বলেই মনে মনেই হা হা করে হাসছে। পরী আর বিথি বেরিয়ে পড়েছে। একা যাওয়া ঠিক হবে না, তাই মুন্না আর রাহুলও সাথে গেছে। বাচ্চাদেরকে নিয়েই পাড়ি দেয়া হয়েছে। বিথি তার বাড়ি চলে গেছে আর পরী তার স্বামীর বাড়ি। কত বড় বাড়ি! বাড়িটা দেখে মুন্না আর রাহুলের চোখে তাক লেগে গেছে। পরী বাড়িটার প্রতিটা কোণা কোণা দেখছে। অবশেষে মোহনের মায়ের রুমে ঢুকেছে। ঢুকতেই মোহনের মা আর বাবার ছবি দেখতে পেল আর বলছে, তবে এনাকে তো চিনি, কমলকে স্কুলে ভর্তি করাতে গিয়ে ওনার সাথে কথাও হয়েছিল। বড্ড ভালো মহিলা ছিলেন। আর ইনি তাহলে মোহনের মা, মানে আমার শাশুড়ি? মোহনের বাড়িটা বেশ সাজালো গোছালো। কাজের লোকেরা মনে হয় সাফ সাফাই করেই রাখে। আর মরি মনে মনে বলছে, তবে মোহন বাড়ি ছেড়ে, সব ছেড়ে কোথায় বা যাবে? তার সত্যি কোনো বিপদ হয়েছে, নয়তো মানুষটা আমাকে ছেড়ে যাওয়ার জন্য ফেরেনি তখন। মরি বেছে বেছে মোহনের রুমটায় গিয়ে উঠল। চিনাই যাচ্ছে এটা তার রুম। আলমারিতে ওর কাপড় আর বড় একটা ছবি ঝুলে আছে। দেখে মনে হচ্ছে কলেজ লাইফের হবে। পরি বড্ড ক্লান্ত। পরি কাজের লোকদের ডেকে পাঠিয়ে দেখলো লোক প্রায় 5-6 জন। 2জন বিশ্বস্ত কাজের লোক রেখে সবাইকে বিদায় দিয়ে দিয়েছে, কারণ এত লোকের দরকার নেই। তাদের বেশ কিছু টাকা পাঠিয়ে দেবে বলেছে। আর মোহন এলেই ডাকা হবে। মোহনের গাড়িটার খোঁজও এখনো পাওয়া গেল না। তবে ড্রাইভার কাকা গ্যারেজে গিয়ে গাড়ির বাহার দেখিয়ে বলল, ছোট বৌরানী, এখানে অনেক আছে,
যেখানে যাবেন আমায় বলবেন, মোহন বাবাকে খুঁজতে, যদি আকাশ পাতাল এক করে দেব। বিথি তার হবু বরকে মোহনের ছবি আর সব ডিটেলস দিয়ে বলল। বিথির হবু বর ফারুক সব শুনে বলছে, মোহন হারায়নি, তাকে কেউ কিডন্যাপ করছে। যেহেতু টাকা পয়সা কিছু চাইনি, তার মানে শত্রুতার কারণে এমনটা হয়েছে। লাশও পাইনি, তার মানে হয়তো এখনো আটকে রেখেছে, হয়তো মেরে লাশ গায়েব করে দিয়েছে। কালকে পরির সাথে কথা বলতে হবে, মোহনের তেমন কোনো শত্রু আছে কিনা জানতে। পরে নিজের অ্যাকাউন্ট থেকে টাকা বের করে সবার বেতন ক্লিয়ার করেছে। সে নেই তো কি, আমি তো আছি, আমার বাড়ি, আমায় বুঝি নিতেই হবে। আর মোহন এতদিন নেই, তাই তাদের বেতন বহুটাই আটকা ছিল। অবশ্য কিছু মাসের বেতন অগ্রিম দেওয়া হয়েছিল, এখন পরি পুরোটাই ক্লিয়ার করেছে। টাকা পেয়ে সবার মুখে হাসি। তারা বলছে, বৌমনি, আমরা জানতাম আমাদের বেতন পেয়ে যাব, তাই তো এখনো কাজ ছাড়িনি। সেই বড় সাহেবের আমল থেকে কাজ করছি। তবে যাই হোক, মোহনকে ফিরিয়ে আনাই পরির উদ্দেশ্য। তবে সমস্যা হলো, খাল কেটে কুমিরও সাথে নিয়ে এসেছে রাহুল। সে তো চায় না মোহন আসুক, আর সেই প্রস্তুতিতেই আছে। রাতের আধারে বাগানে গিয়ে কার সাথে বহুক্ষণ ফোনে আলাপ চলেছে রাহুলের। পরি মুন্নার সাথে কথা বলতে বলতে লক্ষ্য করলো রাহুল সেখানে নেই। হাওয়া হয়ে গেল না তো? রাহুলকে খুঁজতে বাইরের দিকে চোখ যেতেই লক্ষ্য করলো রাহুল কারোর সাথে বেশ করে কথায় মজেছে। হয়তো কেউ হবে, এটা নিয়ে আর মাথা ঘামানো যাবে না। পরি কান্নাকাটি বন্ধ করেছে, কারণ এখন কান্না করে লাভ নেই। নিজেকে শক্ত হাতে হাল ধরতেই হবে, আর মোহনকে ফিরাতে হবে। মোহনকে ছাড়া পরি কি বা আছে? সেই তো সব। পরদিন সকালে ফারুক আর বিথি হাজির, কারণ পরির সাথে কথা বলেই বোঝা যাবে মোহনের শত্রু কে আছে। পরি দেখে যা জানো তাই বলো। তোমার একটি একটি শব্দ আমরা মোহনের দিকে পৌঁছাবো। কোনো বন্ধু বা ফ্যামিলির অন্য সদস্য? আচ্ছা বলো তো, মোহনের কারোর সাথে শত্রুতা ছিল? না, আমি যতটুকু জানি সে তেমন ছিল না। তবে আমার ওর বন্ধু বান্ধব বা কোনো আত্মীয় সম্পর্কে আমি কিছুই জানি না, কারণ আমি এই বাড়িতে নয়, বরং একটা ছোট্ট ভাড়া বাড়িতেই থাকতাম, আর মোহন সেইখানে মাঝে মধ্যেই আসতো। ফারুক পরির সাথে কথা বলে বুঝতে পেরেছে পরির কাছ থেকে কিছুই জানা যাবে না। যে স্বামীর বাড়িতেই কাল এসেছে, তার আর কি ধারণা। ফারুক বহু জায়গায় মোহনের খোঁজ নিচ্ছে, তার অফিস, ফ্যাক্টরি, সবার কাছ থেকেই খোঁজ নিচ্ছে। পরির বড্ড মোহনকে দেখার জন্য মন কেমন কেমন করছিল, তাই সেই বাড়িটাতেই যেতে ইচ্ছা করছিল। কালকেই সেখানে যাবে, হয়তো অন্য কেউ থাকে, তবে গিয়ে একবার মনটাকে হালকা করতেই হবে পরির। মোহনের ছবিটার সামনে এসে ছবিটায় মাথাটা গুজে বলল, কোথায় তুমি মোহন, কোথায়? আর কত কাঁদাবে বলো? আমার কি কান্নার শেষ হবে না? কমলার কুহুকে নিয়ে কোনো মতে রাতটা পার করেছে, তবে ঘুম আসেনি চোখে। ফজরের আজান শুনে পরি নামাজটা পড়ে মোহনের জন্য আল্লাহর কাছে 2 হাত তুলে দোয়া করেছে। প্রতি নামাজের দোয়ায় শুধু তোমাকেই চাই, প্রতি নিঃশ্বাসে শুধু তোমাকেই চাই। ইয়া আল্লাহ, জানি না সে কবে আমার কাছে ফিরে আসবে, তবে আমার মনে প্রাণে শুধুই তুমিই রবে, আমার মোহনই রবে। আল্লাহ, তুমি আমার স্বামীকে সালামত রেখো, সে যেখানে থাকুক সুস্থ থাকুক, আমিন। পরি মোনাজাতের সামনে রাহুল দাঁড়িয়ে আছে। যতই বলো পুরি, তুমিই রবে, মোনাজাতে তাকেই চাও, কিন্তু রবে তো বটে শুধু আমি, এই রাহুল, পরীর রাহুল। নামাজে মোনাজাত শেষ করেই পরি রাহুলকে দেখে চমকে গেল। এ কি তুমি জানো না নামাজের সময় পর পুরুষের আসতে হয় না? রাহুল পরির হাত জোর করে বলল, পরি, আমি তোমার জন্য পরপুরুষ কি করে হলাম? আমি তোমায় ভালোবাসি পরি, আই লাভ ইউ। পরি, কেন এখন ওর পিছনে পড়ে আছো? আমি তো আছি। রাহুলের হাত থেকে হাতটা ঝটকা মেরে সরিয়ে নিয়ে বলল, তুমি আমার ভাইয়ার বন্ধু, তাই সব সইছি, তবে আর না, তোমার সীমানায় থাকো। কিন্তু মোহনই আমার সব, সে থাকুক বা না থাকুক, আমি শুধু তারই রব। রাহুল হা হা করে হেসে বলল, পরি, মোহন তো ফিরবে না, তোমায় তো আমার কাছেই আসতে হবে। মনে মনে বিলাপ সেরে রাহুল পরির কাছে মাথা ঝুঁকিয়ে বলল, ও, এবার বুঝলাম, মোহনের মতো টাকার বড় আলিশান বাড়ি তো নেই, তাই ওকে ছাড়তে পারছো। পরে আমিও তোমায় এমন বাড়ি করে দেব, তোমার যা প্রয়োজন তা সব পূরণ করব। তোমার যাওয়ার আগে চাঁদটা হাজির করো পরি, প্লিজ আমায় তোমার জীবনে আসতে দাও। পরি বেশ বুঝতে পারছে রাহুল প্রায় পাগল পাগল কথা। সে ভালোবাসে তা ঠিক, তবে এর মধ্যে পাগলামোতে ভরা। তার নেশা আর শখ দুটোই পরি হয়ে উঠেছে। রাহুল, তুমি সত্যিকারের ভালোবাসা কি জানোই না? যদি জানতে, তাহলে আজ তোমার মুখে এইসব কথা আসতোই না। পরি সেখান থেকে চলে গেছে, তবে যেতে যেতে বলছে, রাস্তা ছাড়ো, আমি আজ সেই বাড়িতে যাব যেখানে আমার আর মোহনের সমস্ত স্মৃতি জড়িয়ে আছে। সেই সব কিছু দেখে নিজের মনটাকে তাজা করে নিয়ে আসবো।
তবে সেই বাড়ির কথা শুনতেই রাহুল চুপসে গেল। না না পরি, বের হওয়ার আগেই আমার সেখানে পৌঁছতে হবে। ফোনটা বের করে বেশ করে কাউকে শাসাচ্ছে আর বলছে, জলদি কর। আর ফোনটা কেটেই সকাল সকাল বেরিয়ে গেল। পরি কুহু আর কমলকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ল, কারণ তাদের না খাইয়ে তো কোথাও যাওয়া যাবে না। পরি সেই ভাড়া বাড়িতে হাজির হয়েছে। এ কি, দরজাটা খোলাই দেখছে, আর পরির সাথে ড্রাইভার কাকা। ডাক দিয়েও কারো সাড়া না পেয়ে সেই ঘরটার ভিতরে ঢুকে গেল। তবে ভিতরে গিয়ে পরি তো অবাক, ঘর তো পুরা খোলা, তাহলে দরজাটা খুললো কে? তাদের থাকার ঘরটাতে যেতেই চোখ পড়লো একটা চেয়ার, আর সেটাতে অনেক মোটা মোটা দড়ি বাঁধা। এসব কি দেখে মনে হচ্ছে এখানে কাউকে বেঁধে রাখা হয়েছে? খালি পানির বোতল, রক্ত, আরো কিছু খালি প্যাকেট। আর আরো কিছু ভাবতে যাবে তার আগেই চেয়ারের তলায় একটা জুতা বেশ ছিঁড়াই, সেটাতে নজর পড়ে গেল। জুতাটা হাতে নিয়ে বুঝতে পারলো এটা মোহনের জুতা। তার মানে মোহনকে এখানে কেউ বেঁধে রেখেছে, আর কাউকে টেনে হিঁচড়ে নিয়ে যাওয়ার চিহ্ন। সব দেখে পরি কান্নায় ভেসে যাচ্ছে। নিজেকে কোনো মতে সামাল দিয়ে ফারুককে ফোন দিল। হাত পা বাঁধা অবস্থায় মোহনকে চোখ নিভু নিভু গাড়ি ঝাঁকুনিতে বারবার চোখ জোড়া মেলে ফেলছে। হাতে পায়ে অনেকদিন ধরে বেঁধে রাখার চিহ্ন ঘা হয়ে গেছে। মাথায় বিরাট বড় আঘাত, হয়তো বহুদিন পুরনো রক্ত টি শার্ট, তাও শুকনা। চুল দাড়িতে মুখ ভরা, আর গায়ের কাপড় চোপড়ের কথা তো বলার মতো না। এতটা বছর কি এই কাপড়েই আটকে রেখেছিল? কিরে মোহন, কি খবর? কি ভেবেছিল পরি তোকে এত সহজে ফিরে পাবে? এখন হয়তো সেখানে গিয়ে কোনো চিহ্নই পাবে না। মোহন চোখগুলো জোর করে মেরে বলল, রাহুল, কেন এমন করছিস? তুই তো আমার বন্ধুই। তাহলে কেন পরীকে কাঁদাচ্ছিস? কি চাস? আজও তোর বদলা পূরণ হয়নি? যদি এতই চোখের কাটা আমি, তাহলে মেরে দে না, বাঁচিয়ে কেন রাখলি? রাহুল হা হা করে হেসে মোহনের চুলগুলো শক্ত করে ধরে বলল, তোকে তিলে তিলে মারবো বলে বাঁচিয়ে রেখেছি। আমার আর পরির মাঝখানে তুই তো এসেছিস। পরি শুধুই আমার। মোহনের কথা শুনে মলিন হাসি দিয়ে বলল, ও, তাহলে এখনো পরীকে বিয়ে করিসনি? হা হা, এতদিনও পারলি না, তাহলে আর পারবিও না। আমার পরী শুধুই আমার, মরে গেলেও সে আমায় রেখে অন্য কারোর সাথে ঘর বাঁধবে না। চাইলে আরো 3 বছর অপেক্ষা করে দেখ। রাহুল মোহনের কথায় রেগে গিয়েছে। আসলে সত্যি বললে তো গায়ে ফসকা পড়বেই। মোহনকে ধরে তার পেটে কয়েকটা ঘুষি মেরেও তার শান্তি হয়নি। নাকের মধ্যে ঘুষি মারতে মোহনের নাক দিয়ে অনবরত রক্ত ঝরছে। নিজের রক্ত নাক থেকে মুখ অবধি বেয়ে পড়ছে দেখে মোহন হাসতে হাসতে বলল, তুই যত রাগ দেখাবি ততই আমার পরীর প্রতি ভালোবাসা আর বিশ্বাস জন্মাবে। আর শোন, তুই পরীকে কখনোই পাবি না। আমি মরে গেলেও না, পারলে ট্রাই করে দেখ। রাহুল রাগে ক্ষোভে মোহনের গলা চেপে ধরেছে। ভেবেছিলাম তোকে বাঁচিয়ে রেখে দেখাবো আমার আর পরির বিয়ে, সুখের সংসার। তবে মনে হয় না তোর আয়ু অতটুকু আছে। তুই নিজেই তোর আয়ু কমিয়ে নিয়েছিস। গুড বাই মিস্টার মোহন। বলেই মোহনের পিস্তলটা তারই মাথায় তাক করে ধরেছে রাহুল। মোহনকে গুলি করতে গিয়েও থেমে গেল, কারণ মোহন ফিল ফিল করে হাসছে। তার হাসিটা বেশ অদ্ভুত। কিরে, থামলি কেন? মার। এতদিন পরী আমায় ঘৃণা করছিল হয়তো ভালোবাসাটা লুকিয়ে রেখে, তবে এখন সে জেনে গেছে মোহন পালায়নি। আর সেই ঘৃণা চোখের জল হয়ে ওর চোখে বেয়ে পড়ছে। তুই কি ভেবেছিস সে এখনো আমায় ছেড়ে যাওয়ার কথা ভাবছে? হা হা, না রে না। আর শোন ভাই রাহুল, তুই ফেঁসে গেছিস। ফেঁসে গেছি মানে? রাহুলের মুখটা দেখার মতো বটে। তার চোখ দেখে মনে হচ্ছে সে ভয় পেয়েছে। তোর কি মনে হয় পরী এখানে এমনি এমনি এসেছে? সে এসেছে মানে আমায় নিয়ে যেতে। আর শোন, কালকে কিন্তু ওরা জেনে গিয়েছিল আমি কোথায়। তুই আর আমার ড্রাইভার মিলে আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছিস, তাও জেনে গেছে। কারণ বিতির হবু স্বামী ফারুক সবার কল ট্রেস করছিল। কাল যখন তোর চামচাদের কল দিস তখনই সব জানতে পেরেছে। আর নাটক যা তুই খেলেছিস তা ওরা তোর সাথেই খেলেছে। রাহুল, একবার বাহিরে তাকিয়ে দেখতো, গাড়িটাকে ঘিরে দিয়েছে আমার পরী। রাহুল বাইরে তাকিয়ে দেখে সত্যি পুলিশের গাড়ি তাদের গাড়িটাকে ঘিরে ফেলেছে। কথার তালে তো খেয়ালই করেনি। গাড়ি থেকে নামা ছাড়া আর কোনো উপায় নেই। ফারুক রাহুলকে আদর করতে করতে গাড়ি থেকে নামিয়ে নিয়ে বলল, তার উপরে আমার সন্দেহ হয়েছিল যখন তখন পরীর সাথে কথা বলি, তখন তার চোখ মুখটা আমি বেশ বেশ করে দেখছিলাম। তাই সবাই মিলে তোকে হাতে নাতে ধরার জন্য নাটক করেছি। ড্রাইভারকে ধরেও কয়েক ঘা দেওয়া হয়েছে। স্যার, আমি টাকার লোভে পড়ে গিয়েছিলাম। মোহন বাবা না থাকলে তো বউরানী এ বাড়ির খবর কখনোই পেতো না, আর সব আমারই হতো। পরীকে দেখে মোহনের মুখে মন কাড়া হাসি। পরী, আমার পরী। পরীকে জড়িয়ে ধরার আগেই মোহন বেহুশ হয়ে পড়ে যায়। সব বাদ দিয়ে আগে মোহনকে হসপিটালে নেওয়া উচিত বলে মনে করলো। হাসপাতালের বেডে শুয়েও শুধু পরীর দিকেই তাকিয়ে আছে মোহন। রাহুলকে থানায় নেওয়া হয়েছে।
তবে রাহুলের একটা আবদার, শেষবারের মতো পরীর সাথে দেখা করতে চায়। একজন ফাঁসির আসামিরও শেষ ইচ্ছা পূরণ হয়, তাই রাহুলের তো আর সেরকম ইচ্ছা নয়, ইচ্ছাটা রাখাই যায়। পরী মোহনকে জড়িয়ে ধরে বসে রয়েছে, যতক্ষণ না মন ভরছে ততক্ষণ। তবে মন কি আর ভরার কথা? মোহনকে বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে, তবে গ্লুকোজ রানিং রাখতে হবে। এতদিন তার শরীরে সব হাড় ছাড়া আর কিছুই নেই। বুকে পাশে বসিয়ে ফল খাওয়াচ্ছে আর বারবার কমলের দিকে তাকাচ্ছে। কমল তার বাবার পায়ে তেল মালিশ করে দিচ্ছে। ছেলের সেবায় মোহন অবাক আর মনে মনে বলছে, এই ছেলেকে কত অবজ্ঞা করেছি, আর সেই ছেলে আমার কষ্টে অশ্রু ভরা চোখ নিয়ে আমার সেবায় নিয়োজিত। দুই ছেলে মেয়েকে কাছে টেনে নিয়ে মন ভরে আদর করছে মোহন। মা, ও মা, তুমি কি আমার মা হবে? কুহু মোহনের গলা জড়িয়ে ধরে বলল, হুম, তবে আমার কথা সব শুনতে হবে কিন্তু। হ্যাঁ মা, সব শুনবো, সব শুনবো। আজ থেকে তুমি যা বলবে তাই হবে। তুমি আর কলমই আমার বাবা মা, আমার গার্জিয়ান। পরি জুস নিয়ে এসেছে বহুক্ষণ, তবে দরজার বাহিরেই দাঁড়িয়ে বাবা সন্তানের আদরের বুলি শুনছে। বাবা জানো, আমি তো সাইকেল চালানো শিখে গেছি। এখন তো স্কুলে সাইকেল চালিয়ে যাই, ওকে পিছনে বসিয়ে তবে চালাই। কমলের কথায় মোহন মুখটা বাঁকিয়ে বলল, ও বাবা, তুমি সাইকেল চালিয়ে যাও কেন বাবা? তোমার মা একটা রিক্সা করে দিতে পারে না? আর নয়তো গাড়ি নিয়ে যেত গ্যারেজে থেকে, তা কিসের জন্য গাড়ি নেয়নি? আর একটা কিনেও তো নিতে পারতো নাকি? দুজন কি করে যাও? কত কষ্ট করতে হয় আমার বাবা মার, দেখেছো? কুহুও কম নয়, ঠোঁট বাঁকিয়ে বাবার গালে চুমু খেয়ে বলল, ঠিক ঠিক, আম্মুকে এখনই বকে দাও। পরি মিষ্টি হাসি নিয়ে রুমে ঢুকেছে, বলছে, কি আমার নামে নালিশ চলছে নাকি? পরির আশাতে কুহু চুপ। মোহন হাসি দিয়ে বলল, পরি, এত দূরে কেন? কাছে এসো, তুমি না এলে তো এই পরিবার পূরণ হবে না। পরি কাছে এসে বসবে তখনই বিথি হাজির। আরে আরে, একটু বাচ্চাদের সামনে লজ্জা করো। বিথি আপু, আসুন আপু। পরির ডাকে ভিতরে এসে বিথি পরি আর মোহনের দিকে তাকিয়ে রয়েছে। চোখে লুকানো জল পরির চোখের থেকে লুকায়নি। সুখে থাকো আজীবন, এভাবেই হাসতে খেলতে কাটিয়ে দাও দোয়া করি। কেন যে পরি হয়ে জন্মালাম না, তাহলে হয়তো মোহনকে পেতাম। ভালো হয়েছে পরীর হয়ে জন্মাওনি, তাহলে আমি বিথিকে পেতাম না। কারো আওয়াজে দরজায় চোখ পড়তেই দেখে ফারুক। তুমি? চোখ থেকে সানগ্লাসটা খুলে পকেটে রেখে বলল, আসতে হলো, রাহুল নাকি পরীর সাথে কিছু কথা বলতে চাই। রাহুলের নাম শুনতেই পরির চোখ মায়া ভরা থেকে অগ্নিরূপ ধারণ করলো। কোথায় সেই বেঈমান? তার সাথে আমারও কিছু কথা আছে। রাহুল মাথা নত করে পরির সামনে হাত জোর করে বলল, ওরি যদি মনে করো কোনোদিন মাফ করতে পারবে তাহলে মাফ করে। আসলে আমি তোমার ভালোবাসার জন্য মরিয়া হয়ে উঠেছিলাম, তোমাকে পেতে এত বড় নিজ কাজ করে দিচ্ছি। পরি অন্যদিকে তাকিয়ে বলল, তোর মতন শয়তানকে কোনোদিন মাফ করব না। যদি এমন অনুনয় করে যদি মোহন তার কাছে ক্ষমা চাইতো, তাহলে কি মাফ করতি? আর হয়তো তোর কাছে ক্ষমা কম চায়নি, আকতি তো কম করেনি, তাহলে কি মোহনকে ছেড়ে দিয়েছিস? রাহুল মাথা নত করে শুনছে। মোহন রাহুলকে ডাক দিয়ে বলল, কতটা বিশ্বাস ছিল ভাই তোর উপর, আর তুই শেষে এমনটা করলি। জানো পরি, সেদিন আমি তোমাদের কাছে ফিরে আসছিলাম, তখন মাঝপথে রাহুলের সাথে দেখা হয়, সাথে ওর দুটো বন্ধু ছিল। আমার গাড়ি থামিয়ে বলল ওরা আসবে, তাই ওদেরও নিয়ে নেই। কিছু দূর আসার পর ওরা গাড়ি থামাতে বলল। আমি ভাবলাম হয়তো কোনো এমার্জেন্সি হবে, তাই গাড়ি থামাতেই ওরা তিনজন মিলে আমার মুখ হাত পা সব বেঁধে দেয়। 3টে বছর আমায় সেই ভাড়া বাড়িতে আটকে রেখেছে। খাবার বলতে পানি আর একবেলা শুকনো রুটি, আর কিছু বললেই তাদের অত্যাচার। মোহনের কথায় সবার শরীরের পশম দাঁড়িয়ে গেছে। এতটা অমানবিক অত্যাচারের কথা শুনে পরির তো ইচ্ছা করছিল রাহুলকে মেরে এখানেই পুঁতে দিতে। ফারুক সব শুনে বলল, মোহন, চিন্তা করো না, আদালত ওর কি শাস্তি দিবে জানি না, তবে তোমার উপর যে জুলুম করেছে তার শুধু আমি থানায় তুলে নিব, আর ওর উপরে যত ধারা আছে সবটুকুই দেব। রাহুল পরি আর মোহনের কাছে ক্ষমা চেয়ে বলল, ভালো থেকো তোমরা। মোহন রাহুলকে ডাক দিয়ে বলল, শোন রাহুল, আমার উপর যা জুলুম করেছিস তার জন্য তোকে তো ক্ষমা করলাম, তবে আমার পরীর চোখের জল, তার জন্য তুই ক্ষমা পাবি না। 3টে বছর আমার ছেলে মেয়েরা বাবাহীন ছিল, তারা বাবা বলে ডাকতে পারিনি, আমি পারিনি তাদের মুখের ডাক শুনতে। কমল তো তার মায়ের ছায়াতলেই বড় হয়েছে, আর কুহুকে চেয়েছিলাম আমি নিজে মানুষ করব, তা তো হলো না। পরি নীরবে তার স্বামীর জন্য যে জল ফেলেছে তা ফিরিয়ে দিতে পারবি? পারবি সেই 3টে বছর ফিরিয়ে দিতে? মোহনের কথা আর রাহুল শুনতে পারছিল না, নিজেই ফারুককে টানতে টানতে নিয়ে যাওয়া ধরল। আবার থানায় নিয়ে চলুন প্লিজ, আর পারছি না। রাতে একপাশে কোমল আর একপাশে কুহুকে নিয়ে শুয়েছে মোহন। তাদের সাথে আজ কথা বলে রাত পাড়ি করে দেবে। কুহুর একপাশে শুয়ে পড়ি, শুধু মোহনকেই দেখছে।
এই দেখা যেন শেষ হওয়ার নয়। মোহনও আর চোখে পরীকে দেখছে আর মিটমিট করে হাসছে। বছরখানেক পর গ্রামে এসে মোহন মাছ চাষের বিরাট প্রজেক্ট শুরু করেছে। আর গ্রামের কিছু তরুণ শহরে চাকরি খুঁজতে হয়নি, মোহন তাদের নিয়ে কাজ করছে। কমলার কুহুকে রোজ স্কুলে দিয়ে আসে মোহন, গাড়ি করে নয়, বরং বাপ ছেলে সাইকেলে করে যায়, রেস ধরেই চালায়। তবে কোমলের ছোট্ট পা তো বাবার সাথে পেরে ওঠে না। কোমল তার আব্বুকে বলে, আব্বু, একদিন আমিও তোমায় হারাবো দেখো। মোহন হা হা করে হেসে দিয়ে বলে, যেদিন আমায় হারাতে পারবি সেদিনই আমার চেয়ে খুশি কেউ হবে না। চালের টিন আর ওয়ালটা ইট দিয়ে একটা বাড়ি করেছে মোহন, কারণ ছাদের ঘরে সেই মজা কোথায় যা টিনের ঘরে। বৃষ্টির ঝিমঝিম শব্দ তো ছাদের ঘরে পাওয়া যায় না, আর তীরতীরা বাতাসও টিনের ফাঁক দিয়ে আসবে। ছাদের ঘরে তো আর তা পাওয়া যাবে না। মাসে 2-1 বার মোহন ঢাকায় গিয়ে ফ্যাক্টরি আর বাড়ির সব জায়গা জমি দেখে আসে। সব পিথির বাবাই সামলাচ্ছে। যা হয় তার অর্ধেক মোহনের অ্যাকাউন্টে চলে যায়। রাতের বাড়িতে বিছানা পেতে খেতে বসেছে সবাই। ঋতু মা হবে, তাই নাড়াচাড়া কমই করে। মুন্না তার সংসার গুছিয়ে নিয়েছে। পরি এতে সব চাইতে বেশি খুশি। কমল তার বাবাকে বলল, আব্বু, আমি যখন বড় হব তখন কিন্তু এই গ্রামে থাকবো না। কমলের কথায় সবাই অবাক। পরি মাথায় গোতা দিয়ে বলল, নবাবের পুত্র তাহলে কি আমেরিকায় যাবে? এই পরই আমার ছেলের গায়ে হাত দেবে না বললাম। মোহনের মিষ্টি শাসনে পরি হালকা হেসে বলল, আচ্ছা দিব না, ঘরে চলো, তোমার একদিন কি আমার একদিন। তাদের কথায় সবাই মুখ টিপে হাসছে, তবে ঋতু দাঁত বের করে ফিলফিল করে হাসছে। মুন্না ঋতুকে ধমক দিয়ে বলল, কাণ্ডজ্ঞান কি তোর এখনো হলো না? কোথায় হাসতে হয় তাও জানিস না? জাহানারা মুন্নাকে ধমক দিয়ে বলল, কি রে, তুই এখনো ওকে তুই তুই করে ডাকিস নাকি? মুন্না খাবারটা মাখতে মাখতে বলল, ওরে একটু ঝোল দিত। মা ঋতুকে ছোট থেকে তুই করে বলেছি, আর যতদিন বাঁচবো তুই করে ডাকবো। পারবো না তুমি বলে ঢং করতে। জাহানারা আর কিছু বলবে তার আগে ঋতু তার হাত ধরে বলল, থাক না মা, ওরা যা খুশি তাই বলে ডাক দিক। তাতে না সম্পর্ক পাল্টাবে, না ওনার লুকিয়ে রাখা ভালোবাসাটা। মুন্না ঋতুকে ধমক দিয়ে বলল, যা ভাগ, ভালোবাসার ফাজিল ছেলে মেয়ে, দে হাত মুছের গামছাটা নিয়ে ঘরে আয়। পরি আর মোহন শুধু হাসছে। পরির বাবা মুখ খুলছে শুধু খাবার বুঝতে। তারা ভাই বোন, তোরা ভাই বোন পারিসও বটে। পড়ি, তুই তোর স্বামীকে ভয় দেখাস আর তোর ভাই আমায়। কখনো তো ভালো করে কথা বলতো। ঋতুর কথায় পরি ধমক দিয়ে বলল, এই ঋতু, আমার ভাইয়ের সম্পর্কে কিন্তু কিছু বলবি না। আমার ভাই তোকে বড্ড ভালোবাসে। তুই কি মনে করিস আমি দেখিনি? না, তোর কাপড়টা পর্যন্ত ভাইয়া ধুয়ে দেয়। আর দেখ, একে আমি কোন কাপড়টা কাল পরেছি তাও জানে না। আরে আমাকে কেন টানছো? বলে মোহন আবার খাওয়াতে মন দিল। হ্যাঁ কমল, তুমি বলেছিলে এখানে থাকবে না, তাহলে থাকবে কোথায়? কোমল হাত ধুয়ে মোহনের সাথে ঘেঁষে বসে বলল, আব্বু, আমি যখন বড় হয়ে এসএসসি দিয়ে দিব, রেজাল্ট বের হলে আমিও ঢাকায় ভালো কলেজে ভর্তি হব, সেখানেই থাকবো। আর লেখাপড়া শেষ হলেই সেখানকার ব্যবসা সামলাবো। আমি গ্রামে থাকবো না। তা তোমার যেখানে ভালো লাগে সেখানেই থাকবে। ঢাকায় গাড়ি বাড়ির অভাব নেই, তোমার যা মন চাই তাই করবে বাবা। মোহনের কথায় কোমল বেশ খুশি। সে তার বাবার মতোই টাকা কামাতে চায়। পরি হেসে বলল, যা নবাব পুত্র, যা খুশি কর। মাঝে মধ্যে আসিস কিন্তু মায়ের কাছে। তোকে বিয়ে দিলেও তো মনে হয় বউ নিয়ে সেখানেই থাকবি। দুষ্টু মিষ্টি কথায় সবার খাওয়া শেষ। কমলের কথা অনেকক্ষণ মনোযোগ সহকারে শুনছে কুহু। গালে 2 হাত দিয়ে বলল, মোহন, আমি কিন্তু শহরে গিয়ে পড়বো না। মোহন কুহুকে কোলে নিয়ে বলল, কেন মা, তুমি কি চাও? ওফ হো মোহন বাবা, তুমি কি জানো না ঢাকা গেলে তোমাকে দাঁত ব্রাশ কে করিয়ে দেবে, তোমার জুতো কে মুছে দেবে, তোমাকে আদর করে কে ঘুম পাড়াবে, ভাত কে বেড়ে দেবে। তাই আমি যাব না, তোমার কাছেই থাকবো। তোমায় ছাড়া আমি তো থাকতে পারবো না। মোহন মেয়েকে কোলে তুলে তাদের রুমে ঢুকতে ঢুকতে বলল, তা বিয়ে দিলে তো চলেই যাবে তখন। কুহু তা শুনে চুপ হয়ে গেল। কি বলবে এবার? কোমল একটা রুমে থাকে। সে তার বাবার মতোই একরোয়া স্বভাবের, সেই লেভেলের রাগও বটে। কুহু তার নানা নানির সাথে থাকে। রাতে মোহন পরির সাথে শুয়ে শুয়ে বলছে, পরি শুনলে তোমার ছেলের কথা? সে ঢাকায় সেটেল হতে চায়। ওর বাবা সব ছেড়ে গ্রামে এলো আর সে আবার সেখানে। থাক না, ওদের যেভাবে মন চায় সেইভাবে। তখনই ফোন এলো ফারুকের। কলটা ধরতেই ফারুক চেঁচিয়ে বলল, বাবা হয়ে গেলাম রে ভাই, কালকে সবাই চলে এসো, আমার ছেলে হয়েছে। পরি আর মোহন বেশ খুশি। মিথু মা হয়েছে, ছেলে হয়েছে। মোহন চোখ বাঁকা করে পরির দিকে তাকিয়ে বলল,
বিথির মতো যদি তোমারও হয়। পরি চোখ বাঁকিয়ে বলল, দিনে দিনে বুড়ো না, মনে হয় কচি ছেলে হচ্ছ। ছেলে মেয়ে বড় হচ্ছে, এখন ওনার শখ কত। পরীকে জোর করে টেনে বলল। হ্যাঁ জেগেছে তো, আচ্ছা চলো ট্রাই করেই দেখি না। বলেই পরীকে নিজের কাছে টেনে নিয়েছে মোহন। মাঝরাতে দরজায় ঠাস ঠাস শব্দ, কেড়ে এভাবে ডাকছে। দরজা খুলতেই দেখে কুকু তার নানার কোলে। মোহন কুকুরকে কোলে নিয়ে জড়িয়ে ধরে বলল, কি হয়েছে মা? চোখ কসলাতে কসলাতে কুহু বলল, মোহন, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে, যেটা করলে তোমার কাছ থেকে দূরে যেতে হবে না। কি বুদ্ধি গো আমার মা? মোহন, আমায় এই গ্রামে বিয়ে দিও, আর আমার বরকে ঘর জামাই রাখবে, তখন তোমাকেও দেখে রাখতে পারবো। কি বলো মোহন? মেয়ের কথা শুনে মোহন একবার ঘরে খাটে শুয়ে থাকা পরীর দিকে তাকাচ্ছে, তো আর একবার শ্বশুরের দিকে। কি পাকা বুড়ি হয়েছে তো পরি তোমার মেয়েটা। দেখেছো বিয়েটাও কোথায় করবে তা ঠিক করে দিয়েছে। পরী হাই তুলতে তুলতে বলল, এবার কি দরজায় দাঁড়িয়ে রাত পার করবে নাকি? সকাল সকাল তো ঢাকায় যেতে হবে, নয়তো বিথি আপু তোমার জন্য ঝাঁটা রেডি করে রাখবে তো। এভাবে হাসি খুশিতে যারা দিন পাতিত করিতে লাগলো। ভালোবাসা এমন একটা জিনিস যা সবার ভাগ্যে জোটে না। সারা জীবন তপস্যা করলেও কেউ ভালোবাসা পায় না। আর কারো ভালোবাসা এতটাই গভীর যে মোহনের মতো পাথরের হৃদয়ের মানুষের মনে ভালোবাসা ফোটাতে সক্ষম হয়। এই গল্পটা কেমন হয়েছে জানাবেন। আপনাদের অনেক ভালোবাসা পেয়েছি, আশা করি ভবিষ্যতেও পাবো। আলবিদা।